তো মেয়েকে দিয়ে দিলাম তিনটে তো এটা হলো পাখির ডিজাইনটা। সকালবেলা 12:30 থেকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নাকে মুখে কাজকর্ম করে এখন রেডি হতে হবে, যেতে হবে গিনি মেনশন বউবাজারে। আর লিটিল গোলকে রাখতে হবে মায়ের কাছে। আর তোমাদের গপুদার একটা কি কাজ রয়েছে দোলতলাতে, প্রজেক্টের কাজটা করে তারপর ওনাকে গাড়িতে তুলতে হবে। মানে বুঝতে পারছো, বিটি কলেজ থেকে আবার আমাকে উল্টো টার্ন নিতে হবে। কি বলবো, একটা কথা বলে লোকটা শুনে না, এত কার। তো চলো এখন সকালে ব্রেকফাস্ট করি, করে বেরোবো। কাজে 12টা, আমার হলো 12টার সময় মানে বাড়ি থেকে বেরোনোর কথা। আমি 12টার সময় এখন সাজতে শুরু করেছি, কিন্তু প্লাস পয়েন্ট মানে ও আচ্ছা আচ্ছা শ্রেয়া মা, ওটা শ্রেয়া দিদি। তো পজিটিভ পার্ট কি, আমার লিটল গোল্ডের খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, টেনশন নেই। চলো রেডি হই। এই যে দেখতে পাচ্ছ লাল কালারের একটা জয়পুরি বেনারসি, আমার যে এত পছন্দ, জানি না আমি ঠিকঠাক নাম বললাম কিনা, বাট ভীষণ পছন্দ। এটা আগের বছর পুজোতে আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছিল। আর শাড়িটা পরলে যেই দেখে সেই বলে কোথা থেকে নিয়েছি। বসে বসে একা একা গল্প করছে। গপুদাকে জামা কাপড় দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বান্টি সিমলায় গেছে, তো আমার সাথে যাওয়ার লোক নেই, তো আমি ভেবেছিলাম অন্য কাউকে নেবো। তাতে আমাদের গপুদা বললো যে যেহেতু উনি আজ ছদিকেও দেখতে যাবে আর ফাঁকা আছে, প্রজেক্টের কাজ যেটা সেটা 12:30 1টার ভিতর হয়ে যাবে, তো আমি তাহলে চলো সাথে চলো, কারণ ওখান থেকে করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ময়না, মা কোথায় যাচ্ছে? বিয়ে বাড়িতে। তোমায় নেবে না? তুই বাড়ি থাকার মানুষ, নাটকের কথাবার্তা। আমি জামা পরে বিয়ে বাড়ি। ও জামা পরে বিয়ে বাড়ি। তোমায় তো মা জামা পরায়নি, তোমাকে তো স্নান করিয়ে দেখো পুরনো জামা পরিয়েছে। কি হবে এবার? আমি নেলতো না, আমি প্যান্ট পরে। তুমি প্যান্ট পরে আছো? তোমাদের লিটিল গোল্ডের তো শাড়ি পরার ভীষণ ইচ্ছা। কোনো সময় কোনো যদি শাড়ি ওড়না এগুলো দেখে সবসময় বলবে মা আমাকে শাড়ি পরিয়ে দাও। আর আজকে যেই এই লাল কালারের শাড়িটা দেখেছে না, দেখা থেকে বলছে মা তুমি কি বিয়ে বাড়িতে যাবে? আমি বলছি কেন মা, কি হয়েছে? মানে অনেকদিন বাদে এত সাজগোজ করতে দেখছে, তো বলছে আমার শাড়ি কই, আমার ড্রেস কই। আমি বলছি সব দেবো তোমাকে। খুব খারাপ লাগে জানো তো, ওকে রেখে যেতে। এই 2-3 ঘন্টা যে আমার কাছে থাকে না, তাই আমার মনে হয় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ইচ্ছা করে যে গিনি মেনশনে নিয়ে যাবো ওকে, কিন্তু ওখানে আগে নিয়েও যেতাম যখন আমার হাউস হেল্প ছিল না। কিন্তু কি হয় বলো তো, ওদের যেহেতু একটা দোকান না, দোকানের ভেতর ওকে খাওয়ানো দাওয়ানো, তারপর ও প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, এখন নাচানাচি করবে, কথা বলবে আমাদের কথার মাঝখানে। তো এগুলো করে করে ট্যাকেল করতে অনেক বেশি টাইম লেগে যায়। এখন একটা মনে হয় 10-15, বেরোনোর কথা 12:30টায়। যাই হোক, আধা ঘন্টার ভেতর রেডি হয়েছি। ওই যে লিটিল গোল্ড, প্রিয়া সব থাকার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। প্রিয়া আজকে না থাকলে আমার প্রচুর দেরি হয়ে যেত। তোমাদের গপুদাকে একবারে নেবো। এই পারবে না, আমি নেবো দাঁড়া। এইবার একটু নিয়ে সিঁড়ি নামতাম। আমার ড্রেসটা নিয়ে আসো। ও মানে ভাবছে ওকেও নিয়েও যাবো, তাই আমার ড্রেসটা নিয়ে এসো। তুমি তোমার ড্রেস নেবো না, নেবো না, ভেবে যাচ্ছি। চলো এই তো মেয়েকে দিয়ে দিলাম। আর নাহলে কোথায় আছে বলো, সেখানে যাচ্ছি। কলেজে দাঁড়ালে বিটি কলেজ থেকে নিয়ে নিতে পারতাম দেখতে না। ওই কি একটা প্রজেক্টের কাজ হয়েছে দোলতলাকার ইয়েতে দোকানে, সেখানে গেছে। আসলে একবার নিতে পারতাম। মুখটা সবে ঘামাটা বন্ধ হয়েছে, আবার ঘামছে। বসো না, মোটকা বডিটা নিয়ে পেছনেই আসতে হবে। না কিছু খাবার দাবার নেই। আমাদের গপুদা গেছে আজওয়াইন আনতে। আমার সেই মুখটা তিতো হয়ে গেছে পুরো, গিয়ার আসার নাম। উঠেই খাবার আছে, জল আছে, আমার জন্য ছোট বাচ্চা নিয়ে আসছি সাথে, সব নিয়ে আসবো জোগাড় করে। তাই থ্যাংক ইউ। হ্যাঁ আজকে মেয়েকেও নিয়ে আসতাম, কিন্তু এখানে আসলে যা শুরু করে মানে সে রাখার মতন নয়। এখন আরো নাচ শিখেছে, নাচের গান চালাতে হবে। কাস্টমার প্রচুর থাকে এদের এখানে। তিনটে তো এই পরিমাণে ভিড়, এখনো আমাদের জায়গা হয়নি ওই পর্যন্ত। কখন বেরোবো, কখন ননদকে দেখতে যাবো, তাই ভাবছি কখন ফাঁকা হবে। আজকে যেন আরো বেশি ভিড়, জামাই ষষ্ঠী কেনাকাটা। আওয়াজটা দেখো কেমন। গপুদা গিয়ে পর চপ খেয়েছে।
বেগুনি চপ খেয়ে এসেছি। আমি এখান থেকে বেরিয়ে খাবো, নাহলে তেলে ভাজা খেয়ে দেখা যাবে এখানে চপটা ভালো বানায় দোকানটা। আমাদের গপুদাকে হাতে এটা পরানো হচ্ছে, পরিয়ে হয়ে গেছে মডেলের কাজ, এবার মডেল আবার ভিডিও করবে। এবার হলো মায়ের এই যে শাখা যেটা ছিল সেটা। বাবা কত ওজন বানিয়েছে সমুদ্রে, 10 গ্রাম ছিল। আচ্ছা এখন দেখা যাক কততে এটা করেছে। আচ্ছা এখানে রয়েছে মাসের সানফ্লাওয়ার হারটা গেঁথে গেঁথে দিয়েছি দিকটা। ও এটা হলো মায়ের নতুন ডাল, 10 গ্রাম 290 মিলিগ্রামের ভেতর এটা বানিয়েছে। আচ্ছা আচ্ছা এটা হলো পাতের ডিজাইনটা করেছে, অনেক রকমের কিছু মিলিয়ে মিশিয়ে। আর এটা হলো মায়ের পুরনো যে ওজনটা ছিল। আরে দাও ওটা চার্জে দাও। বডি উত্তেজিত হয়ে গেছে, হয় চার্জ দিতে গিয়ে ওনার কষ্ট। দেখেছো কাজ করতে বলবে। আজকে সারাটা দিন তোমাদের গপুদা আমাকে যে কিভাবে বিরক্ত করেছে আর ডিস্টার্ব করেছে, মানে ছোট লিটিল গোল্ডও এত জ্বালায় না, মানে একটার পর একটা জিনিস খাবে। অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু দানা পানি পেটে পড়েনি, এবার অত বড় শরীরটা জ্বালাতে গেলে তো খাদ্য খাবার লাগবে। তারপর গিনি মেনশন থেকে কাকু, মানে আশপাশের দোকান তো সেইভাবে নেই, ওই চপের দোকান মুড়ির দোকান এই সমস্ত মুড়ি আনিয়ে দিয়েছে, মুড়ি খেয়েছে, ওঠার সময় চপ খেয়েছে, খেয়েটে এখন ছদিকে দেখতে এসেছি। আসলে এখানে আবার আমরা খাবার দাবারেরও অর্ডার দিয়েছি। ছদিকে দেখতে আসাটার মেন উদ্দেশ্যতেই আজকের দিনটাতে করেছি যে গিনি মেনশন যাব, তাহলে কি হবে এক কাজে আমার 2 কাজ হয়ে যাবে। ও একাই উঠবে, তাই এখনই দেখাচ্ছে। বাবা লাল টক টক করছে, রানী কালার। ও বাড়ি চলে গেছে, ড্রাইভারের 800,000 টাকা বিল উঠে যাচ্ছে এই সকালবেলা 12:30 থেকে না। উপরে উঠা দাদু আমাকে নিয়ে দল চলা গাছে জল দেওয়া। ওরে বাবা, ও দাদু নিয়ে সারাদিন পরে এখন বডিটাকে ফেলেছি বিছানায়। মেকআপ এখনো তুলতে পারিনি, বেডশিট সমস্ত এসে চেঞ্জ করেছি। তোমাদের গপুদা এইমাত্র ঢুকলো, আর থ্যাংক গড মা সমস্ত খাবার দাবার ইনক্লুডিং ভাত আম সব পাঠিয়ে দিয়েছে। মা না পাঠালে বিরিয়ানি খেতে হতো, আর নাহলে সাদা ভাত ছিল, ডিম ভাজা দিয়ে খেতে হতো, বা কোনো সবজি টবজি এখন আবার রান্না করতে হতো। ঢুকেছে এখন ঘরে। তোমাদের গপুদা খুশি দেখো, মুখে কি মেখেছো? এদিকে ঘোরো তো, আমাদেরকে ঘোরো, ফেসটা ঘোরাও। কি মেখেছো মুখে? ইস আজকে সকাল থেকে ঠিক ছিল না, ছদিকে ছাড়বে কি ছাড়বে না। ফার্স্টে বললো ছাড়বে না, আমি বিছানা চাদর টাদর পাল্টাবো বলে ফোন করলাম, ও ফোন ধরলো না। তারপরে বিছানা চাদর পাল্টাই না। তো এখন গোবিন্দ এসে বলছে ওকে ডিসচার্জ দিয়ে দেবে। তো এখন দেখা যাক কি দিয়ে কি করবো। একা একা এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেচেছি। আপনি যে বারান্দায় যেগুলো বেডশিটগুলো ছিল সেগুলো সব মেলে দিয়ে এসছি, আর কিছু আমার নাইটি ফাইটি সব রয়েছে, এগুলোকে সব এখন কোথায় যে মেলবো এই ঝড় বৃষ্টির ভেতর। বুঝে বারান্দায়, ওই বারান্দায় গিয়ে সব ওই যে জামা কাপড় সব মেলা রয়েছে বিছানার জন্য। 4টে-5টা একসাথে কেচেছি, ওয়াশিং মেশিনে না। আর রান্নাঘরে তো এখন ওই যে রান্নাবান্না কিছু হয়নি, মাতাজি আসবে, মাতাজি এসে তো রান্নাবান্না করবে। গোবিন্দ মনে হয় বাজার করতেই গেছে, যদি বলে দিয়েছি কি কি খাবে, হয়তো দেখতে পাচ্ছি না গোবিন্দ নেই, বাজার করতেই গেছে। তাহলে ওই পাশে রেখে দাও। আজকে খেয়ে নাও এগুলো তোমরা। আজকে আমি এই শাক মা কখন কুটবো কখন কি করবো, ছোট এসে খাবে তো। আমি ছোটদের জন্য কালকে আবার পাঠিয়ে দেবো, দেখি। আচ্ছা এদিকে তোমাদের গপুদাকে ফোন করছি বাজার করার জন্য, বলছে আজকে বাজার করতে পারবে না, যা আছে তাই খেতে। যা আছে তাই খেতে আমি কি আকাশ থেকে বাজার করব? এই দেখেছো আমি যে বাজারে যাওয়াটা বন্ধ করেছি না, এটা চক্ষুশুল হয়ে গেছে। বাজারে যাব তাতে বেশি বেশি খেলাম, বাজারে যাব না তাতে না খেয়ে থাকতে হবে। বলো তো আমি যাবো তো কোন দিকে যাব? তো যাই হোক, ফ্রিজের ভেতরে কিছু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোকে বেছেছি, বেছে পটল ছিল, সেই পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর ভেবেছি বেগুন রয়েছে, বেগুন ভাজা করব। আর না হলে যে পাট শাক দিয়ে গেছে না, পাট শাকটা আমারও তো ভালো লাগে না, কেমন একটু লোদ লোদ জলো জলো হয়। আমি হচ্ছে পাট শাকের বড়া বানিয়ে খাবো। এই বলতে বলতেই তোমাদের গপুদা অপরে দেবাশিসকে পাঠিয়েছে যে প্যান্ট জামা পাঠাতে, উনি এখন প্রজেক্টের কাজে স্পেক্টর 5-এ চলে যাবে। তো আমি বললাম না খেয়ে যাবে নাকি, তাহলে তো কালকের মতন এই জীবনের উপর অত্যাচার শুরু করবে, বাজারে যা পাবে সেটা কিনে খেতে শুরু করবে পেট ভরানোর জন্য। তারপরে যে একদম সে ফোটেও নি, মানে সেই অবস্থাতেই সে চিংড়ি মাছ পটল দিয়ে থালার ভেতর মেখে একটা বাটিতে দিয়ে তার ভেতরে চামচ দিয়ে বললাম এটা খাইয়ে পাঠাও। তারপর দেবাশিস এটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে রাতে যখন এসছে তখন আবার জিজ্ঞাসা করছে কি খাবে। আমি বললাম যা আছে আমি তাই খাবো, সারাদিনে যখন বাজার করনি তোমাকে এখন মন্ডামন্ঠায় বাজার করতে হবে না। তারপর আবার ছদি আসবে, একটা টেনশনের ভেতর আমি রয়েছি।
আজকে আমার যদিও একটা নেমন্তন্ন ছিল, নেমন্তন্নটায় যাবো ভেবেছিলাম, তারপরে দেখলাম না ছর্দি কখন আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নেই। নেমন্তন্ন বাড়ি পরে না হয় একদিন কথাবার্তা বলে নেব, ক্লোজ রিলেটিভেরই ছিল, বাট আমার যাওয়া হয়নি। তো ছর্দি আসবে 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 করে আজকে সারাটা দিনই কেটে গেছে। আর যেহেতু ওর পুরো ফুল মেডিক্লেমে হচ্ছে, এবার কি হচ্ছে মেডিক্লেমের জিনিস ছাড়তে গেলে তো বুঝতেই পারছো পুরো টাকা উসুলি করে তারপর ছাড়বে। তো ছর্দি আবার ফোন করেছে, ওর মনে হয় খুক করে একটু কাশি হচ্ছে, জ্বর জ্বর ভাব। কাছাকাছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। লিটিল গোলকে আজকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1টা বেজে গেছে। 3-4টে ভিডিও এডিটিং, ভয়েস ওভার, মানে আমি নাকানি চোবানি অবস্থা। আর শরীরটা এত খারাপ লাগছে, মানে এই লাস্ট ধরো 1টা মাস মানে এত দুর্বল, সুগার হয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না, ডাক্তারটাও দেখাতে পারছি না। ছর্দি বাড়িতে এসে একটা স্টেবল না হওয়া পর্যন্ত। তো লিটিল গোলকে খাইয়ে দাইয়ে রেখে দেবো। আর গোবিন্দ, গোপাল ওরা সব ছর্দিকে আনতে যাবে। গোপীচন্দ্র আগে অলরেডি বেরিয়েই গেছে, উনি যাবে ওনার প্রজেক্টের কাজে করে, তারপর ওখানে থেকে মণিপাল হয়ে আসবে। তো মাতাজি আসবে রান্নাবান্না করতে, তো তার আগে আমাকেও বাজারে যেতে হবে। আর কিছু গ্রসারি আইটেমেরও অর্ডার দিয়েছি, যেগুলো অনলাইনে রয়েছে সেগুলো আসবে। একটু ভালো লাগছে না সকাল থেকে, মানে লাস্ট 1টা মাস ধরে আমার শরীরটা প্রচুর ডাল অ্যান্ড লো যাচ্ছে, প্রচুর লো লাগছে, হাই এনার্জি পাচ্ছি না। দেখতে পাও না ব্লগগুলো। সাহানি আজকে সকালে SMS করে দিয়েছিল যে 4:30টার সময় যোগা করাতে আসবে। এই সপ্তাহে একটা দিনের যোগা মিস হয়ে গেছে, এটা ওটা করতে করতে। আর আমার তো ডাক্তারও দেখানো হয়নি, মানে ছর্দি আসবে একটা স্টেবল না করা পর্যন্ত। তো এটাও ফেলে রাখার মতন আমার রোগ নয়, তোমাদেরকে তো বলছি। তারপর আজকে মানে এত শরীরটা খারাপ লাগছে, মানে হাত পা কাঁপছে। মানে সকালবেলা একবার খাচ্ছি, খেয়ে ধরো 2-2:30টার ভেতর স্নান ধান করে আসলে আবার হাত পা কাঁপছে। সুগার তো আমার হয়ে যায় আমি কনফার্ম, দেখো আমি এবার যদি রিপোর্ট করি না আমার হাই সুগার আসবে। তো যোগা টোগা করে মনকে তাসতালি দিচ্ছি না আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভেতরে রয়েছি। আর জানো তো কিছু কিছু কথা থাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না। আজকে জানি না কেন নিজেকে এত হেল্পলেস লাগছিল, মানে গোবিন্দ গেছে এখন পনির আনতে, আর ছর্দির জন্য স্পেন্সারে গেছে, দেবাশিস হলো গোবিন্দভোগ চাল আনতে, ও খাবে। আর হলো গিয়ে তোমাদের লাউ দিয়ে পনির দিয়ে ওর জন্য একটা তরকারি বানানো হবে, আর গোবিন্দভোগ চালে গলা গলা ভাত। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে গোবিন্দভোগ চাল খাওয়া যাবে কি যাবে না, কারণ গোবিন্দভোগ চাল তো শরীরটা কষিয়ে দেয়। তা ছর্দি বলে ওর খাওয়ার অভ্যেস আছে। তো আমার তো এই সম্পর্কে আইডিয়া নেই, আমি তো নর্মাল ভাতই খেয়েছিলাম, এসে গলা গলা ভাত মা হাতে চটকে খাইয়ে দিয়েছিল। তো এই বলতে বলতে আমার কিছু গ্রসারি আইটেম চলে এসছে। তো তার ভেতরে জিমজাম বিস্কুট রয়েছে, একটা রয়েছে যে টাটা লবণ সল্ট যেটা আমি খাই, হিমালয়ান পিঙ্ক সল্ট, তার ভেতরে রয়েছে যে কিষানের একটা সস, তারপর হেলমেন্সের তোমার একটা রয়েছে মেয়োনিজ দিয়ে টোস্ট দিয়ে খাবো। আর বড় সাইজের একটা সার্ফ এক্সেলের প্যাকেট নিয়েছি, যেহেতু ছর্দির জামা কাপড়ও কাচতে হবে, সবটাই কাছাকাছি একসাথে হয়ে যাবে। ও পাশে প্যাকেটটা দিয়ে দেবো, আর আমি এখানে কৌটোতে একটু ঢেলে রেখে দেবো। তো এই দেখো ফাইনালি মনে হয় কয় মাস, মানে 6 মাস 1 বছর পরে আমাদের এই মেন যে ডোরটা, লিফটের সাইডের ডোরটাকে খুলে দিয়েছে। কারণ ছর্দি তো ওপাশে লোহার সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। কবি তো তার ভেতরে এসে পাটা দেখাচ্ছে যে দেখো বৌদি লোহার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পাটাতে গুঁতো লেগে কী অবস্থা, কতদিনে কমবে। আর তুমি আইস প্যাক দাও বাবা, আর হলো স্প্রে লাগলে আমার কাছ থেকে না, আমার কাছে একটা স্প্রে আছে ব্যথা কমতে, অ্যাটলিস্ট তোমার 2 থেকে 3 দিন তো লাগবেই। তো দুয়োরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, এর একটু আগেই সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরেই দুয়োরটা ঝাঁট দিচ্ছি। আমার খারাপও লাগছিল, কিছু করার নেই। যখন শ্বশুরমশাই ছিল এই পাশ দিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক ঘর মোছামুছি করেছি। আজকে আমার খুব একটা গর্বের দিন যে আমি আমার ছোটো ননদের সেবা করতে পারবো, ননদের সেবাও আমি পেয়েছি। তোমরা হয়তো অনেকেই জানো না, তখন আমি ব্লগ করতাম না। আমি বিয়ের পরপর এসে আমাকে ছর্দি অনেক সেবা যত্ন করেছে। কি বিস্কুট? জিমজাম বিস্কুট। ই বাবা পড়ে গেল। কে কে খাবে? আমি খাবো, বাবা খাবে, ছর্দি খাবে, মা খাবে, আমি খাবো, বাবা খাবে। ওরে বাবা, তুমি এত ভালো খাও জিমজাম বিস্কুট? গোবিন্দ ছর্দিকে নিতে বেরিয়েছে, তখন কটা বাজে তাও 9 করে 5টা তো হবেই, 5টায় বেরিয়েছে। এখন ঘুরিতে তোমাদের বেজে গেছে প্রায় 10:30টার কাছাকাছি তো হবে। বৃষ্টি একবার হচ্ছে একবার কমছে, তার ভেতরে তোমাদের গোপুদা চলে এসছে। তোমাদের গোপুদা আজকে আর ছর্দিকে আনতে যায়নি, উনি একেবারে ট্রেনে করে আমাদের মধ্যমগ্রামে নেমে পড়েছে, সেক্টর 5 থেকে, মানে বিধাননগর থেকে উঠেছে। তো ফোন করেই যাচ্ছি। ওই যে বললাম মেডিক্লেমের জন্য এত ঘুরিয়ে প্রায় ওদের ঘরে যখন ঢুকেছে তখন 11টা 10টা তো হবেই। তার ভেতরে 2টো গোলাপ ফুল কিনে নিয়েছে তোমাদের গোপুদা ছর্দিকে অভ্যন্তরণা দেওয়ার জন্য। তো আমার তো ভীষণ ইচ্ছা ছিল ওকে প্রদীপ জ্বালিয়ে বরণ টরণ করে নেব। পরে আবার ভাবছি কি না অসুস্থ মানুষকে এটা করাটা ঠিক হবে না, ও একটু সুস্থ হোক, সুস্থ হলে একদিন পার্টি করব। আমি আর তোমাদের লিটিল গোল্ড এখানে ছর্দির আসার অপেক্ষা করছি, মানে গাড়ি দেখার চেষ্টা করছি যে গাড়িটা কখন ব্রিজের ওপর থেকে যাবে, আর আমরা দেখবো। Thank you, Baba.
দেখা দেখি করে রেখে আমরা টায়ার্ড হয়ে গেছে। আমরা এখন দেখবো গোল্ডের জন্য কি এনেছে। রাতে ঘড়িতে এখন তোমাদের প্রায় 1:30টার কাছাকাছি। রাতে ডিনার টিনার সব হয়ে গেছে, ছর্দির খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া। এখন বিছানায় যেতে হবে। লিটিল গোল্ডের খাবারটা আজকে ফ্রিজে রাখিনি বলে জানো তো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি রয়েছে, আমি যে ভালো থাকবে। খাওয়াতে আজকে একটু যেই দেরি হয়ে গেছে 12:30টার এবার খাবারটা নষ্ট হয়ে গেছে। ওকে রাতে আবার এই যে সুজি খাওয়ালাম, খাইয়ে হয়েছে, বাসনপত্র রয়েছে। এখন ঘুমোতে যাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর কালকে থেকে নতুন যুদ্ধ, ছর্দি বাড়িতে রয়েছে, ও যেটুকু পারা যায় যত্ন নিতে হবে। কালকে আবার ফ্রাইডে রয়েছে, বাবুর দোকানেও যেতে হবে, তো দোকান থেকে আমি আবার তাড়াতাড়ি চলে আসবো। আর মাতাজি এসে সকালবেলা রান্না বান্না করবে। তো কালকে ব্লগ দেখার সবাইকে নিমন্ত্রণ থাকলো। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।